বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। 20 জানুয়ারি 2025 দিনটিতে পাখির চোখ করেছে দুনিয়া। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, কিন্তু তার শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা আর আলোচনা। চীন, ইতালি, আর্জেন্টিনার শীর্ষ নেতারা দাওয়াত পেয়েছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নেই সেই তালিকায়? We'll be appealing this decision. It's a disgrace. সময়ের ব্যবধান আর মাত্র একদিন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই নিজের খেলা দেখাতে শুরু করেছেন তিনি। বাইডেন সরকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করা এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রভাবশালী কর্মকর্তা মার্শা বার্নিকাটকে পদত্যাগ করিয়েছেন ট্রাম্প। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি দেখছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, এই বিষয়ে আর কিছুই বলবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুইয়েছেন, ভ্যাট চাপিয়েছেন, প্রত্যেক দিন মানুষ খুন হচ্ছে, বর্বরচিত ঘটনা হচ্ছে। আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর ঝুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে, হিন্দু। স্বাভাবিকভাবে ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। তো বেড়া আমরা দেবই। পাবলিক রাস্তায় নেমেছে। কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে। পাবলিক সাপোর্ট করছে, কোচবিহারেই বলুন, জলপাইগুড়িতেই বলুন, মালদাতেই বলুন, সর্বত্র জনগণ এগিয়ে এসছে। ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে, জয় শ্রীরাম বলছে, এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে তারা হাত লাগিয়ে। সীমান্তে শাসক দলের যারা মদতপুষ্ট চোরাকারবারিরা তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? শাসক দলের মদতপুষ্ট যে সমস্ত চোরাকারবারিরা আছে তাদের কিভাবে চাইলে নিশ্চিতভাবে করা যায়। সেক্ষেত্রে রাজ্য পুলিশ তার সহযোগিতা দরকার। যে সহযোগিতাটা ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরামের সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে, পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কারণ এরা রোহিঙ্গা মুসলমান, এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম তুলছে। আনসারুল বাংলার সাদ শেখ, তিনি দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে। তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে। সে সুযোগ আসছে, 12-14 মাসের মধ্যে আসছে। বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে, তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে না বিষাক্ত সাপকে একদম খতম করে নষ্ট করে দেবে। ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। আর ওই কালকে শিয়ালদা স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে, বাংলাদেশ হয়ে, এই
বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে পেরিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি, আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গাপুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি। শুধু তাই নয়, প্রত্যেক দিন সকালবেলা, শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত, প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে, সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের থেকে চুরি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। শুধু বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ 20 জানুয়ারি 2025 দিনটিতে পাখির চোখ করেছে দুনিয়া। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, কিন্তু তার শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা আর আলোচনা। চীন, ইতালি, আর্জেন্টিনার শীর্ষ নেতারা দাওয়াত পেয়েছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নেই সেই তালিকায়? কি ঘটছে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম রয়েছে তালিকায়। চীন ভারত সম্পর্কের কথা মাথায় রেখে এই পরিস্থিতি কিভাবে সম্পর্কিত? কেন চীনকে আমন্ত্রণ কিন্তু ভারতকে নয়? মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ঐতিহ্যগত নিয়ম অনুযায়ী বিদেশি প্রেসিডেন্ট ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না, কিন্তু ট্রাম্প এই নীতি ভেঙে বেশ কয়েকজন কট্টর ডানপন্থী নেতা এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। তাদের মধ্যে মিলেই 1 মাস আগেই নিশ্চিত করেছেন তিনি উপস্থিত থাকবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না, যদিও অরবানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এত সব নামের মধ্যে একটি নাম ভীষণ গুরুত্বপূর্ণ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, চীনের প্রেসিডেন্টের উপস্থিতি কি একটি খোলাখুলি আলোচনার সূচনা হতে যাচ্ছে? ট্রাম্প নিজে বলেছেন তিনি চীনের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করবেন, কিন্তু চীনের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে থাকছেন না বলেই জানা গেছে। চীনের নেতারা সাধারণত বিদেশে যাওয়ার জন্য বেশ কঠোর নিয়ম অনুসরণ করেন। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। এটা কি ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কোনো সংকেত? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিষয়ে কিছু না বললেও এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ট্রাম্পের সঙ্গে মোদির সম্পর্ক শক্তিশালী হলেও এই আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি একটু রহস্যময়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের কিছু কট্টর ডানপন্থী নেতারাও উপস্থিত থাকবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। ব্রিটিশ রাজনীতিবিদ নাইজেল ফারাজ, ফ্রান্সের অভিবাসন বিরোধী নেতা জেমর এবং জার্মানির কট্টর ডানপন্থী নেতা অ্যালিস ভাইদেল সবাই উপস্থিত থাকবেন। এদের মধ্যে অনেকেই প্রথাগত ইউরোপীয় রাজনীতির বিপরীতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এর পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোসের মতো শীর্ষ ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। এবার সবচেয়ে চমকপ্রদ খবর, শপথের জায়গা বদলানো হয়েছে। বরাবরের মতো ক্যাপিটাল বিল্ডিংয়ের উদ্যানে নয়, এবার ইনডোরে ক্যাপিটাল রোটান্ডায় শপথ হবে। কেন? শপথস্থল বদল প্রসঙ্গে ট্রাম্প বলেছেন ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে, যা সত্যিই বিপজ্জনক। সে কারণে We'll be appealing this decision. It's a disgrace. সময়ের ব্যবধান আর মাত্র একদিন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই নিজের খেলা দেখাতে শুরু করেছেন তিনি। বাইডেন সরকারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করা এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রভাবশালী কর্মকর্তা মার্শা বার্নিকাটকে পদত্যাগ করিয়েছেন ট্রাম্প। আর এটা বাংলাদেশের প্রতি ট্রাম্পের কোনো প্রচ্ছন্ন বার্তা কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর থেকে অবশ্য প্রেসিডেন্ট হিসেবে তার প্রশাসন আর নীতি নির্ধারণ কেমন হবে সেই আভাস দিতে শুরু করেছিলেন ট্রাম্প। এর প্রভাব যে বাংলাদেশ নীতিতেও পড়তে পারে সেটাই এখন স্পষ্ট হচ্ছে। Winston Churchill, who was a great speaker, he was actually a stunt. ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ট্রাম্পের শপথ গ্রহণের বাকি আর কিছু সময়। নতুন প্রেসিডেন্টকে বরণ করে নিতে সাজ সাজ রব চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর ওলটপালট ঘটবে দেশটির নীতিতেও। সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে শুরু করেছে বিশ্ব। এরই মধ্যে বাইডেন ও ডেমোক্রেট প্রশাসনের নীতির বিপরীতে চলার ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প। আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে ক্ষমতায় এলেও অন্য দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে যে ট্রাম্প জোরালোভাবে হস্তক্ষেপের চেষ্টা করবেন তাও স্পষ্ট হয়ে উঠেছে। নিজের নীতি বাস্তবায়নে কট্টরপন্থী মতাদর্শের কূটনীতিকদের প্রশাসনের বড় পদগুলোতে বসাচ্ছেন ট্রাম্প। রয়টার্স বলছে এরই ধারাবাহিকতায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৩ প্রভাবশালী কর্মকর্তাকে পদত্যাগ করতে বলেছে নতুন প্রশাসন, যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা মার্শা বার্নিকাট, সাথে রয়েছে ডেরেক হোগান ও আলাইনা টেপলিটসের মতো কূটনীতিকরা। ২০১৪ সালে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন মার্শা বার্নিকাট। এরপর বাইডেন প্রশাসনের অন্যতম প্রভাবশালী কূটনীতিক হয়ে ওঠেন তিনি। ২০২১ সালে দেশটির ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পান তিনি। কাজ করেছেন গ্লোবাল ট্যালেন্ট ডিরেক্টর হিসেবেও। মার্শা বার্নিকাটের দপ্তরে চলত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো। বিশ্বের শতাধিক দূতাবাস এবং ব্যুরো থেকে লাখো তথ্য আসত এই দপ্তরে। সেসব তথ্য সংরক্ষণ এবং তার ভিত্তিতে
সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা ছিল মার্শা বার্নিকাট সহ পদত্যাগ করা 3 কর্মকর্তার হাতে। ছিল আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ। পররাষ্ট্র দপ্তরের সাথে হোয়াইট হাউসের যোগাযোগ এবং আন্তঃসংযোগ চলত বার্নিকাটের আওতায়। গেল আগস্টে বাংলাদেশের সরকার পতনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকার গুঞ্জন রয়েছে। যুক্তরাষ্ট্র ও ট্রাম্প যে বাংলাদেশ বিষয়ে ভালোই অবগত তা বোঝা গেছে ট্রাম্পের বার্তা থেকেও। নির্বাচনের আগে বাংলাদেশ পরিস্থিতি এবং বাংলাদেশকে নিয়ে বাইডেন প্রশাসনের ব্যর্থতা বিষয়ে বিস্ফোরক এক বার্তাও দেন ট্রাম্প। If Denmark has any legal right to it. মার্শা বার্নিকাট সহ পররাষ্ট্র দপ্তরের 3 কর্মকর্তাকে সরিয়ে সেখানে নিজের মতাদর্শের অনুসারী কট্টরপন্থী কূটনীতিকদের বসাবেন ট্রাম্প। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আরও জোরালো হস্তক্ষেপেরই আভাস দিচ্ছেন তিনি। They should give it up because we need it for national security. মার্জিয়া উপমা, 71। দর্শক, আমি আশা করি আপনি সবগুলো ভিডিওই মনোযোগ সহকারে দেখছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য এবং মতামত থাকে তাহলে কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতোই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।